বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। www.dailynewsstar.com ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার স্টুডিওর বাহির হতে অনুষ্ঠানটি এডিটিং এবং পরিচালনা করছেন। আজ ঐতিহাসিক 7ই মার্চ 1971 সালের এই রকমই দিনে এই দেশের মুক্তিযুদ্ধের সমন্বয়ক ঘোষক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারোয়ার্দী উদ্যানে এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। সেই ডাকে 265 দিন যুদ্ধ শেষে দেশটা স্বাধীন হয়। আমি এম শাহজালাল আলী গোলদার 1971 সালের রণাঙ্গনের একজন যোদ্ধাহত মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধ করতে যেয়ে আমার বাম কানটি নষ্ট হয়, এখনো নষ্ট। আমার পিতা মরহুম হাজী মধু গোলদার যোদ্ধাহত মুক্তিযোদ্ধা ছিলেন, মাতা মরহুমা বেগম খায়রুন্নেসাও মুক্তিযোদ্ধা। আজ সেই ঐতিহাসিক 7ই মার্চ, যে 7ই মার্চ সারোয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে ভাষণটি দিয়েছিল আমার এই বাংলার 21 পত্রিকায় 1999 সাল থেকে প্রত্যেক বৎসর আর কি আমরা বিশেষ সংখ্যা বের করে থাকি। আমার এই বাংলার 21 পত্রিকার নির্বাহী সম্পাদক 2 বাংলার কবি নজমুল হেলাল 7ই মার্চ 1971 বঙ্গবন্ধুর সেই ভাষণ জিয়াউর রহমান সাহেব 27 মার্চ 1971 কালুরঘাট অস্থায়ী বেতার কেন্দ্র চট্টগ্রাম থেকে যেভাবে বলেন, আমি ইংরেজিতে করে নিয়েছি বিদেশের জন্য, এদেশের নূতন প্রজন্মের জন্য। বঙ্গবন্ধুর সেই ভাষণটি এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। জিয়াউর রহমান সাহেব, I am Major Ziaur Rahman, declared the year on behalf of বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশ ইজ ইন্ডিপেন্ডেন্স। 265 দিন যুদ্ধ করার সময় আমরা যারা মুক্তিযুদ্ধ করেছি, আমার সেক্টরটা ছিল 8 সেক্টর কমান্ডার মেজর মঞ্জুর রহমান। যে মেজর মঞ্জুর রহমানকে 1981 সালে এই দেশের প্রথম যে হানা ভোট, পিপুল কনসেনসাস ভোট করেছিল 1977 সালে মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যাকে 1981 সালে চট্টগ্রাম সার্কিট হাউসে কিল করা হয়। এই যে জিয়াউর রহমান সাহেব 1981 সালে 30 মে চট্টগ্রাম সার্কিট হাউসে এই যে কিল হন। জিয়াউর রহমান সাহেবের পাশের রুমেই সাবেক রাষ্ট্রপতি বি চৌধুরী ছিলেন। তারপরেও মেজর মঞ্জুকে আসামি করা হয়। মেজর মঞ্জুর রহমান আমার 8 নম্বর সেক্টরের সরাসরি আমার সেক্টর কমান্ডার ছিলেন। 4 জুন সেই 1971 4 জুন 1981 4 জুন 1981 মঞ্জুর রহমানকে সেই চট্টগ্রামের নিকটবর্তী আর কি হাটহাজারিতে মব পিটানিতে, অর্থাৎ গণপিটানিতে, মব নতুন কিছু নয়, সেই মব সৃষ্টি করেই আর কি মঞ্জুর রহমানকে কিল করা হয়। জিয়াউর রহমান সাহেবের সেই বিচারটি কিন্তু আজও হয় নাই। 15ই আগস্ট বঙ্গবন্ধু সপরিবারে কিল হয়। বঙ্গবন্ধুর বিচারটা হয়েছে, যুদ্ধ অপরাধীদেরও বিচার হয়েছে। জিয়াউর রহমান সাহেবের দল এখন ক্ষমতায়। আমি এখান থেকে একজন সাংবাদিক হিসাবে 1988 সাল থেকে মাননীয় উচ্চতর আদালতের অ্যাপিলেট ডিভিশনের রাজস্ব আইনজীবী হিসাবে, একজন বর্ষিয়ান সাংবাদিক হিসাবে, মুক্তিযোদ্ধা হিসাবে, যেহেতু জিয়াউর রহমান সাহেব জেড ফোর্সের কমান্ডার এবং একটি সেক্টরেরও কমান্ডার ছিলেন, সেই জিয়াউর রহমানের কথার ওপরেই আজ বর্তমান এই যে প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব বারবারই বলছেন 71, 90, 24 সংশ্লিষ্টতা থাকলেও 71 এবং 90 এবং 24 এক নয়। সেই জায়গাটায় আমি জিয়াউর রহমান সাহেবের এবার আর কি মোক্ষম সময়, যাতে করে আর কি 1981 সালের 30 মে যে জিয়াউর রহমান সাহেব খুন হন, সেই বিচারটার যাতে নিষ্পত্তি এবং বিচারটা হয়। আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে, আমার এই জিয়াউর রহমান সাহেবও সেক্টর কমান্ডার ছিলেন, আমি এখান থেকে উপস্থাপন করলাম। 1972 সালের 10 জানুয়ারি বঙ্গবন্ধু বাংলাদেশে প্রত্যাবর্তন করেন, সংসদে গঠন করেন। বা একমাত্রই বঙ্গবন্ধু ব্যক্তি, যখন কোনো দেশ সৃষ্টি হয় নাই, আর এক ব্যক্তি ছিলেন ইয়াসির আরাফাত,
ফিলিস্তিনের রাষ্ট্রপতি বঙ্গবন্ধু মেহেরপুরের অম্রকানন হতে এপ্রিল 1971 রাষ্ট্রপতি নির্বাচিত হন, কিন্তু 265 দিন যুদ্ধ শেষে দেশ স্বাধীনের পর সংসদে গমন করেন সংসদ প্রধানমন্ত্রী হিসেবে। 1974 সালে বাকশাল রক্ষী বাহিনী গঠন করেন স্বরূপ পাই নাই। 1974 সালেই আবার বঙ্গবন্ধু রাষ্ট্রপতি নির্বাচিত হন। 1975 সালের 15 আগস্ট সপরিবারে শহীদ হন। আজ 2026 সালের 7ই মার্চ অনেক কিছু ঘটে গেছে। এর মধ্যে জিয়াউর রহমান সাহেব আর কি দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচন, বৈষম্য হয়েছিল। প্রথম জাতীয় সংসদ নির্বাচন 1973 সাল বঙ্গবন্ধুর সময় বৈষম্য হয়েছিল। এরপরে এরশাদ সরকারের সময় তৃতীয় চতুর্থ 86-88 তৃতীয় চতুর্থ জাতীয় সংসদ নির্বাচন, সেখানটাই তো কোনো গণতান্ত্রিকভাবে নির্বাচনই হয় নাই, সামরিক কায়দায় হয়েছিল। পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন হয় এই যে 1991 সালে। ওইবারই আবার একটি হানা ভোট বা পিপুল কনসেনসাস হয়। 1977 সালে জিয়াউর রহমানকে হয়েছিল। আবার এই যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন মহোদয় 30 দিনের মধ্যে নির্বাচন দেন, তখন ওই যে রাষ্ট্রপতি শাসিত সরকারের পরিবর্তে এই যে সংসদ শাসিত অর্থাৎ প্রধানমন্ত্রী শাসিত সরকারের প্রবর্তন হয় এবং একটি পরোক্ষ পিপুল কনসেনসাস এই যে হানা ভোট হয়, গণভোট হয়। এরপরে আর কি ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন 1996 সালের 15 ফেব্রুয়ারি, যে নির্বাচন আমি করেছিলাম, জিতেছিলাম কনস্টিটিউয়েন্সি ন্যাশনাল 85 যশোর 1 হতে। কিন্তু 2 দিন পর আর কি আমি স্বতন্ত্র হিসেবে টেবিল প্রতীক নিয়ে আওয়ামী বিদ্রোহী হিসাবে ওই যে 1996 সালের 15 ফেব্রুয়ারি নির্বাচন করি, আমাকে জিততে দেয়নি। 2 দিন পর ঢাকা হতে আর কি ঘোষণা দেওয়া হয় এই যে বিএনপি প্রার্থীকে। ওই ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন এই যে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন মেয়াদ শেষ হওয়ার 4 মাস পূর্বে আবারও আর কি ষষ্ঠ এবং সপ্তম জাতীয় সংসদ নির্বাচন দেন বেগম খালেদা জিয়া। 11 দিনের সংসদ হয়। এরপরে আর কি এই যে 1996 সালে যে নির্বাচনটা হয় সেখানে আওয়ামী লীগ জেতে এবং ওইটি ছিল আর কি 8ম জাতীয় সংসদ নির্বাচনটি ভালো হয়েছিল, যেটা সকলেই বলে আর কি। এরপরে আর কি মঈনুদ্দিন ফখরুদ্দিন এই যে বৈষম্য সৃষ্টি করে 3 মাসের কথা বলে 2 বছর অবৈধভাবে ক্ষমতা চালায়। এরপরে আর কি 2008 সালে আবারও যেটা 9ম জাতীয় সংসদ নির্বাচন, তার আগে দিয়ে 8ম জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে আবারও একটি পিপুল কনসেনসাস অর্থাৎ গণভোট হয়, সেইটি ছিল তৃতীয়। এরপরে আর কি 8ম জাতীয় সংসদ নির্বাচন বিএনপি সংসদ থেকে ওয়াকআউট করে। এরপরে আর কি 9ম, 10ম, একাদশ, দ্বাদশ এইগুলো কোনো ভোটই হয় নাই। আমি সেই 8ম, 9ম, 10ম, একাদশ, দ্বাদশ স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটের চেষ্টা করি। বৈষম্য এই যে আওয়ামী লীগের নির্বাচন কমিশন আমাকে স্বতন্ত্র হিসেবে টেবিল প্রতীকে ভোট দিতে দেয় নাই। 2023 সালে আমি বাংলাদেশের রাষ্ট্রপতি পদের জন্য পদপ্রার্থী হই। মাননীয় রাষ্ট্রপতি পদের পদপ্রার্থী তৎকালীন নির্বাচন কমিশনার আমাকে করতে দেয় নাই। এবার আর কি ছাত্র জনতার সরকার ইউনূস মহোদয়ের সরকারের যে 13তম জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট, আমি ন্যাশনাল কনস্টিটিউয়েন্সি 85 যশোর 1 হতে টেবিল প্রতীক নিয়ে 29 ডিসেম্বর 2025 নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আমি নমিনেশন জমা দিই। যশোর রিটার্নিং অফিসার আমাকে এই যে স্বতন্ত্র আওয়ামী লীগ তকমা দিয়ে আমার ওই নির্বাচনী বৈধতার পরিবর্তে নামঞ্জুর করে আমি নির্বাচন কমিশন প্রধান বরাবর আপিল আবেদন করি। আমার আপিল শুনানিটা ছিল 14 জানুয়ারি 2025। আপিল শুনানিতে আমার এখানটায় অভিযোগটা ছিল যে আমি ভোটার তালিকায় 1% ভোটারের স্বাক্ষর করার জন্য আলাদা প্রিন্টেড ফর্ম দিয়েছিল ইলেকশন কমিশন। আমি সময় স্বল্পতার কারণে ভোটার লিস্টেই আর কি ভোটারদের 1% স্বাক্ষর করি। আমার এই যে 85 যশোর 1-এর ভোটার সংখ্যা 3,14,000। আমি ওই 1% ভোটার 3,400 ভোটারের স্বাক্ষরটা করাই, কিন্তু প্রধান নির্বাচন কমিশনার নয়, এখানে যে 7 জন নির্বাচন কমিশনার ছিল সানাউল্লাহ সহ সকলেই এই যে অবসর গ্রহণকারী এবং জামাতের ইয়ানুদ্দানকারী রোকন, যাই হোক আর কি
আপিল শুনানিতে আমি নিজেই অংশগ্রহণ করি। আমাকে আর কি এই যে আমার আপিল শুনানির ডেটটা ছিল 14 জানুয়ারি, 210 সিরিয়াল। সানাউল্লাহ মিয়া আমাকে বলেন আর কি আপনি ভোটার লিস্টে কেন স্বাক্ষর করিয়েছেন। যাই হোক আর কি এইটা বলার পরে প্রধান নির্বাচন কমিশনার MM নাসির উদ্দিন বলেন দেখি ফাইলটা আমাকে দেন। ওনারা দেখার পরে কি যেন ডাক দিলেন, যশোরের যিনি অফিসার এসছেন শুনানিতে, উনি আর কি ওই কথাটাই বলেন আর কি, উনি হচ্ছে বৈষম্য এবং স্বতন্ত্র আওয়ামী লীগ, যে কারণে আর কি এইবার প্রধান নির্বাচন কমিশনার আবারও MM নাসির উদ্দিন সানাউল্লাহ মিয়াকে দেন। সানাউল্লাহ মিয়া তখন বলেন আপনি আওয়ামী লীগ কি বলে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন, ঠিক আছে, আওয়ামী লীগ করেন, ঠিক আছে, আপনি মুক্তিযোদ্ধা নাকি? তখন আমি এই যে সানাউল্লাহ মিয়া যিনি, ইনি কিন্তু এই যে মিলিটারি অফিসার হতে আর কি সে পদচ্যুত হয়, অবৈধভাবে এখানে জামাতকে ইয়ানত দিয়ে নির্বাচন কমিশনার হয়। তখন আমি MM নাসির উদ্দিন যখন ফাইলটা দেয় এই যে এই সানাউল্লাহ মিয়াকে, আমি তখন ওনাকে বললাম আমি মুক্তিযুদ্ধ কিনা, আমার বয়স কত এটা তো তোকে বলবো না, তোর বাপকে ফোন দে, তোর বাপকে আমি বলবো আর কি এই দেশটা আনতে যে কানটাই শুনি না। আর তোমরা এখানে যে কয়জন নির্বাচন কমিশনার আছো আমার এই কানটাই শোনার ব্যবস্থা করো। এরপরে তার ওই সানাউল্লাহ মিয়া প্রধান নির্বাচন কমিশনার, আর একজন চাষা ছিল এগ্রিকালচার অফিসার নির্বাচন কমিশনার, লাল টাই পরা, মনে হয় 25 ডিসেম্বর সান্তা ক্লজ উনি। যাই হোক আর কি তাকেও আমি বললাম আপনারা এই কাজটা ঠিক করলেন না, মুক্তিযোদ্ধাদের প্রশ্ন করবেন না, এইটা তাদেরকে জিজ্ঞাসা করবেন না কোন জায়গায় যুদ্ধ করেছি সেক্টর কমান্ডারকে, এই জন্যই তোর বাপের কাছে আমি এইটা তাও বলতে রাজি না, এইটাই জানাইতাম আর কি যে এইটা মুক্তিযোদ্ধাদের নিয়ে প্রশ্ন করে। এই কথাটা যখন বলেছি আমার আপিল ফাইলটা ফেলে দেয় আর কি। আমার যেহেতু 210 সিরিয়াল ছিল, আমি যখন চলে আসছি তখন মাইকে ঘোষণা দিচ্ছে 85-1 85 যশোর 1 এই যে 13তম জাতীয় সংসদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী শাহজাহান আলী গোলদারের আপিল ফাইলটি নামঞ্জুর করা হইল। অতঃপর আমি মাননীয় হাইকোর্টে রিট আবেদন করি, 1370 নম্বর রিট পিটিশন। আমার এই যে আপিল শুনানিতে দেয়, আমার আপিল শুনানিটা হবে 13তম জাতীয় সংসদ নির্বাচন হয়েছে ফেব্রুয়ারি 12ই ফেব্রুয়ারি 2026। আমার 13তম জাতীয় সংসদ নির্বাচনের যশোর 1 সারসা বেনাপোল কনস্টিটিউয়েন্সি 85 আমি শাহজাহান আলী গোলদার টেবিল প্রতীকের আমার আপিল শুনানিটা দিয়েছে 22 মার্চ 2026। ভোট হয়ে গেছে 12ই ফেব্রুয়ারি 2026। সেই জনক যে আমাদের এই দেশটি এনে দিয়েছে, এই যে ব্রিটিশ পরবর্তী ভাষা আন্দোলন থেকে এই পর্যন্ত এই দেশের দেশ বাংলাদেশ আনায়নে যত শহীদ, সকল শহীদের বিদেহী আত্মার শান্তি কামনা করি, সকলকে জান্নাত দান করুন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমিন। আমি এখানে এই যে 7ই মার্চ 1971 উপলক্ষে আজ আমার এখানে উপস্থিত আমার বাংলার 21 পত্রিকার নির্বাহী সম্পাদক, 2 বাংলার কবি কবি নজমুল হেলাল। 7ই মার্চ উপলক্ষে আপনি কিছু বলেন। আসসালামু আলাইকুম। NSTVর যারা শ্রোতা এবং দর্শক মণ্ডলী, আজকে 7ই মার্চ একটা ঐতিহাসিক দিবস। আজকের এই দিনে বঙ্গবন্ধু জাতির পিতা শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন। সেই ভাষণে সম্পর্কে সবাই অবহিত, নতুন করে বলার কিছু নাই। এই ভাষণ নিয়ে গবেষণা হয়েছে, ভাষণ ইউনিসেফের দ্বারা স্বীকৃত হয়েছে, আন্তর্জাতিক বিশ্ব নন্দিত হয়েছে, আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং বিশ্বনন্দিত এই ভাষণ পৃথিবীর সেরা ভাষণের অন্তর্ভুক্ত। এবং এর যে ভয়েস, এর যে উচ্চারণ এবং দ্রোহ এবং প্রেরণাদায়ক বিপ্লবী ভাষণ, পৃথিবীতে মনে হয় অদ্বিতীয় একটি ভাষণ। তো এই ভাষণ এই আধুনিক বিশ্বে ইতিহাস ঘাটলে আমরা এর তাৎপর্য যদি বিশ্লেষণ করি, আমি ব্যক্তিগত মতামত দিই যে শেখ মুজিব একই সাথে একজন মুসলমান, একজন মানুষ, একজন বিশ্ব নাগরিক। মুসলমান কেন?
দেখবেন তার পূর্বপুরুষ 1459 না, সেটা তো সালে আছেই। দরবেশ শেখ আব্দুল আওয়াল, তার হযরত আব্দুল আওয়াল শেখ শেখ তার পূর্বপুরুষ আমরা জানি। তো মুসলমান কেন ভাষণের মধ্যে মুসলমান আসলো কোত্থেকে? এটা হচ্ছে ইনশাল্লাহ শব্দ ব্যবহার করা আছে। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ইনশাল্লাহ কেন বলছেন? যে এদের স্বাধীন করে ছাড়বো ইনশাল্লাহ। তাহলে তার নিজস্ব ধর্মীয় যে বিশ্বাসের যে শব্দগুলো আছে ওই সংস্কৃতির মধ্য থেকে সে বেড়ে উঠছে। আবার বাঙালি জাতিকে পরাধীন বাঙালি জাতি, বাংলাদেশে যারা পরাধীন বৈষম্যের শিকার, পাকিস্তানের শোষক শ্রেণীর স্বৈরাচার সরকারদের দ্বারা 23 বছর ধরে যে নির্যাতিত, যেখানে 23 বছরের মধ্যে 13-14 বছর জেল খেটেছেন এই জাতির জন্য। তখন কিন্তু তিনি শুধু মুসলমান নন, নন মুসলিমও যারা তাদের জন্য তিনি সেবা দিচ্ছেন। তখন এক ধরনের দৃষ্টিভঙ্গি মানবতাবাদ, বিশ্ব মানবতাবাদের সে মানুষ। একই সাথে তিনি বলতেন মুসলমান একবারই মরে, মুসলমান একবারই মরে, দুবার মরে না। তার মৃত্যুর ভয় কোনো মুখ্য নয়, মানুষের জন্য কাজ করে যাবে, তার ত্যাগের জায়গাটা। এবং গোটা ভাষণ যদি আপনি পর্যালোচনা করেন দেখবেন মানুষের প্রতি দায়বদ্ধতা, দেশের মানুষের প্রতি। এবং তিনি বলেছেন আমি শোষকের পক্ষে নই, আমি শোষিতের পক্ষে। তার শ্রেণী চেতনাটাও এখানে আমাদেরকে প্রেরণা দেয়। সেই জন্য 7ই মার্চের ভাষণ আজকের এই দিনে আমার মনে হয় যার যে এখানে অবদান, রাজনৈতিক একটা পরিচয় থাকতেই পারে, এটা আমাদের সারা পৃথিবীর গণতান্ত্রিক চর্চার মধ্যে এটা একটা কালচার, যে একটা দলের নাম থাকবে, সেই দলের একটা নেতা থাকবে, তার একটা নির্বাহী আদর্শ থাকবে, তার কমিটি থাকবে। আওয়ামী লীগের সেই জায়গাটায় মহান মুক্তিযুদ্ধে বিশাল ইতিবাচক ভূমিকা ছিল, সেখানে বিরোধিতার যারা ছিল তাদের একটা দল আছে। তো কিন্তু দলের ঊর্ধ্বে চলে যাওয়া, দল করেও দলের ঊর্ধ্বে যাওয়া, সেটা তো আওয়ামী লীগের শুধু নেতা নয়, সমগ্র বাংলাদেশের নেতা, এবং একই সাথে সারা বিশ্বের শোষিত মানুষের পক্ষের প্রতিনিধিত্ব করেছেন। অতএব শেখ মুজিবকে আজকের এই দিনে শ্রদ্ধার সাথে আমি স্মরণ করছি। এবং আমার মনে হয় যে রাজনৈতিক সংকীর্ণতা যেন আমাদের মধ্যে না থাকে, যার যেখানে যে মূল্যায়ন সেটা যেন আমরা করি, এবং সত্য বল সুপথে চল ওরে আমার মন, এই জায়গায় যেন আমরা থাকি। আমরা যেন সত্য বলতে দ্বিধা না করি, সংকোচ না করি। কারণ জিয়াউর রহমান, শহীদ জিয়াউর রহমান সেক্টর কমান্ডার ছিলেন, আপনি এটাকে অস্বীকার করবেন? বঙ্গবন্ধু যে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন সেই ঘোষণাপত্র তিনি পাঠ করেছেন, এ কি অস্বীকার করার মতো বিষয়? তাহলে আমরা যেটা যা সত্য, যার যেখানে অবস্থান, এটা স্বীকার করতেই হবে। এবং লাখো লাখো মানুষ নির্যাতিত হয়েছে মহান মুক্তিযুদ্ধে, এটা কল্পনা করা যায়? সম্ভ্রম লুট হয়ে গেছে না আমাদের মা বোনের, এটা কি অস্বীকার করা যায়? বিনা বিচারে 26শে মার্চের কালো রাতে মানুষ মেরে ফেলেছে, এটা অস্বীকার করা যায়? ভাষা আন্দোলন আর 52 জেলখানায় বসে নির্দেশনা দিয়েছেন। তাহলে আমাদেরকে বুঝতে হবে যে আমাদের জাতীয় কবি নজরুল ইসলামকে ভারতের মেধাস্বত্ব হিসেবে খরিদ করে আমাদের দেশে নিয়ে এসেছেন। এতে কাজী নজরুল শেখ মুজিবের প্রেরণার জায়গা ছিল কাজী নজরুল। তাহলে সে আমাদের সব মিলিয়ে আমার মনে হয় না যে আজকের এই দিনটাকে অবমূল্যায়ন, আজকের এই দিনে সেই বঙ্গবন্ধুর জন্যই আর কি বঙ্গবন্ধুকে আমি আন্দোলন পরবর্তী আমরা তাদের মাগফিরাত দোয়া করি, যারা আমাদের এই দেশানায়নে সর্বোপরি আর কি বঙ্গবন্ধু সহ শহীদ যারা, তাকে সবসময় দলের ঊর্ধ্বে রাখতে হবে। ঊর্ধ্বে রাখতে এখন 50-54 বছর পরে আমরা মনে হয় বঙ্গবন্ধুকে, শেখ মুজিবকে আওয়ামী লীগের নেতা হিসাবে দেখার অবকাশ নাই। ধন্যবাদ আপনাকে। আমরা সেই বঙ্গবন্ধু সহ 1971 সালের মুক্তিযুদ্ধে যারা শহীদ, 2024-এর আইন শৃঙ্খলা রক্ষার্থে যে পুলিশ এবং অন্যান্য যারা আর কি, তারা সকলেই শহীদ। এবং আর কি জাতিসংঘ কর্তৃক স্বীকৃত ছাত্র জনতার আন্দোলনের 800 শহীদ, এবং যারা আহত হয়েছে অর্ধলক্ষের মতো, তাদের সুস্থতা কামনা করি। এবং যারা মারা গেছে তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করি। সকলকে জান্নাত দান করুন, আস্তাগফিরুল্লাহ, আমিন। আজকে 7ই মার্চের ভাষণের যে অনুষ্ঠান, 7ই মার্চ এখানেই শেষ করছি। এখন আমাদের নিয়মিত যে অনুষ্ঠান NSTV সংবাদ, আজ আমাদের এখানে এই যে আমি আমার নিয়মিত উপস্থাপক সম্পাদক না থাকার কারণে এখানে আমি সংক্ষেপ কয়েকটি সংবাদ পাঠ করব। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সকল কথাই জাতীয় ভাষণ।
তারেক রহমান প্রধানমন্ত্রী মানবাধিকার রক্ষা, মত প্রকাশের স্বাধীনতা ও সহনশীলতার সংস্কৃতি গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। প্রধানমন্ত্রী আজ 7ই মার্চ 2026 ইসরায়েলে বৃহত্তম বিমানবন্দরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা। তারপরে নভেম্বরেই তৈরি হয় খামেনি হত্যার নীল নকশা। আজ 17তম মুবারক হোক মাহে রমজান। রমজান উপলক্ষে আমি দুইটি কথাই বলবো। মহানবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঊর্ধ্বগমনে যান, আল্লাহ তাআলার কাছ থেকে নিয়মতান্ত্রিক নামাজ রোজা আনেন। নামাজটা স্থান কাল পাত্র ভেদে ওয়াক্ত হবে, আজান হবে, নামাজ হবে। সৌদি আরবের সাথে, ইরানের সাথে, ইরাকের সাথে, মধ্যপ্রাচ্যের সাথে আমাদের দেশের নামাজের সময় নির্ঘণ্ট মিল নাই, যে কারণে সৌদি আরবের সাথে যারা মিল রেখে নামাজ পড়ে এদের নামাজ হয় কি হয় না, এটা বিদায় হজের ভাষণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, পাক কালাম হাদিসে আছে। রমজানের রোজাটা রমজান মাসের চাঁদ দেখে রাখতে হবে, শাওয়ালের চাঁদ দেখে রোজা ভাঙতে হবে বা ঈদ পালন করতে হবে। এর সোজা সাপটা আরেকটি আছে। আমার বাড়িটা বেনাপোল সিটির গোলদাস সিটিতে, রণাঙ্গন থেকে 2.5 কিলোমিটার যশোরের দিকে। আমরা ছোটকাল থেকেই দেখে আসছি আর কি, যে ওই সৌদি আরব যেদিন রোজা শুরু হয় পরের দিন আমাদের দেশে, সৌদি আরব যেদিন ঈদ হয় আমাদের দেশে পরের দিন আর কি। এইটা নতুন ইরানি নেতৃত্বকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল পন্থী হতে হবে। ট্রাম্প, এই ট্রাম্প কি এবং এই বেঞ্জামিন কি আপনার মোড়ল নাকি? বিশ্বের মুসলমানদের মোড়ল তো নয়। এই কথাগুলো এরও কিন্তু একসময় একটা বিচার করবে আমেরিকানরা। ডোনাল্ড ট্রাম্পের যেরকম জর্জ বুশ, এখন কিন্তু ঠুটো জগন্নাথ, বেঁচে থাকলেও তার কোনো কথাই কাজ হয় না। আর এই ট্রাম্প কিন্তু এই যে যুদ্ধে যে ক্ষতি হচ্ছে, মানুষের মানসিক যে ডিপ্রেশন হচ্ছে আমেরিকানদের, তারও কিন্তু একটা বিচার এক সময় হবে। আমরা দেখতে পারবো কি পারবো না জানি না, তবে এটা হবে ওই রাশিয়ার মতো আর কি। হয়তো আমেরিকাটা ভাগ হবে কিনা জানি না, তবে জাতিতত্ত্বগত ওদের যে বিরোধটা আছে এরা আরো বাড়তে থাকবে। কিছু দেশ মধ্যস্থতার উদ্যোগ নিয়েছে। ইরানের প্রেসিডেন্ট, নেপালে ক্ষমতায় বসছেন জেনজিরা। আজকের আমাদের এখানকার যে প্রোগ্রামগুলো এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশের জনকে ভালো রাখবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমাদের যারা বিজ্ঞাপন দিয়ে সহযোগিতা করে থাকে, গোলদাস সিটি জামে মসজিদ, হোটেল বেনাপোল আবাসিক, আল মদিনা মানি চেঞ্জার কোম্পানি লিমিটেড, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশের জনকে ভালো রাখবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফেজ। জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আসসালামু আলাইকুম।